ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময় শুনে এসেছেন যে বাংলাদেশ আসলে আইন এবং নীতিমালা প্রণয়নে খুব গুরুত্ব দেয় এবং অনেক সুন্দর সুন্দর আইন নীতি প্রণয়ন করে, কিন্তু সেগুলি আসলে ঠিকমতো বাস্তবায়ন হয় না। এরকমই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের শ্রমিক কল্যাণ নীতিমালা বা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের যে আইন এবং বিধিমালা সেটা নিয়ে, যে সেখানে সরকার বলেছে যে একটা কোম্পানি বা কারখানা এক বছরে যে মুনাফা করবে তার 5% শ্রমিকদের কল্যাণের জন্য এই ফাউন্ডেশনে তারা অনুদান হিসেবে দেবে এবং সরকার এই টাকা নিয়ে শ্রমিকদের কল্যাণ করবে। কিন্তু কিছু কিছু কোম্পানি ঠিকই এখানে টাকা দিচ্ছে, কিন্তু সরকার সেই টাকা আসলে শ্রমিকদের কল্যাণে ব্যয় করছে না এবং শ্রমিকরা সেটা পাচ্ছে না। সরকার এই টাকা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রেখে আরও ইন্টারেস্ট পাচ্ছে। এরকমই একটা বিষয় নিয়ে আজকে টিভিএস লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। আবদুল্লাহ ভাই, আপনার আজকে যে নিউজটা, যে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা আসলে শ্রমিকরা পাচ্ছে না, এ টাকা সরকার বা শ্রম মন্ত্রণালয় এফডিআর করে রাখছে, এটা কেন শ্রমিকদের পিছনে সরকার এই টাকা খরচ করছে না বা করতে পারছে না? ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই তহবিলটার গঠন কিভাবে হয়েছে এবং কবে থেকে কাজ শুরু করেছে এটা দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে 2006 সালে এই তহবিলটা গঠন করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়। সেই ফাউন্ডেশনের অধীনে একটি তহবিল গঠন করা হয়েছে। আমাদের যে শ্রম আইন আছে, এই শ্রম আইনে পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশে কোম্পানি হিসেবে নিবন্ধিত যদি কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধন 1 কোটি টাকা হয় অথবা তার বছর শেষে সম্পদের মূল্য যদি 2 কোটি টাকা হয়, তাহলে ওই কোম্পানির যদি বছর শেষে মুনাফা থাকে, সেই মুনাফের 5% তার শ্রমিকদেরকে দিতে হবে। এই যে 5% অর্থ, এই 5%-এর 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.5% শ্রমিক কল্যাণ তহবিলে, এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের তহবিলে দেওয়ার কথা। এই তহবিল থেকে সুবিধা পাবে কারা? সুবিধা পাবে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিক সারা দেশের। এটা কৃষি শ্রমিক হতে পারে, উনি একজন রিক্সা চালক হতে পারেন, উনি একটা দোকানের কর্মচারী হতে পারেন, উনি যে কোনো, শুধুমাত্র রপ্তানি খাতের প্রতিষ্ঠানগুলো বাদে। কারণ তাদের জন্য একটা আলাদা তহবিল আছে যার নাম কেন্দ্র তহবিল। রপ্তানি খাতের বাইরে বাকি সকল শ্রমিকরা এখান থেকে সুবিধা পাবেন। কি ধরনের সুবিধা পাবেন? সে তার চিকিৎসার জন্য সুবিধা পাবে, তার মেধাবী যে সন্তানরা আছে তারা লেখাপড়া করার জন্য সুবিধা পাবে, তাদের সামাজিক কার্যক্রম বা তারা যাতে দরিদ্র পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য এই তহবিলের কিন্তু প্রকল্প নেওয়ার কথা আছে, সেই সুবিধা তাদেরকে দেওয়ার কথা আছে। যদি কোনো শ্রমিক মারা যায়, দুর্ঘটনায় মারা যেতে পারে অথবা অন্য যে কোনো কারণে মারা যেতে পারে, তার পরিবারকেও সহযোগিতা দেওয়ার কথা এই তহবিলে বলা আছে। কিন্তু সব ক্ষেত্রে এই তহবিল থেকে সুবিধাটা শ্রমিকদের কাছে যাচ্ছে না। আমি একটু আপনাদের যদি থামাই, যে এই তহবিলে এখন পর্যন্ত কি পরিমাণ টাকা আছে বা এ পর্যন্ত শ্রমিকদের কল্যাণে কি পরিমাণ ব্যয় করা হয়েছে, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এই তহবিলে বাংলাদেশে ইতিমধ্যে 525টা প্রতিষ্ঠান, তারা তহবিলে তাদের এই যে শ্রমিকদের যে লভ্যাংশ দেওয়ার কথা সেখান থেকে টাকা দেয়। এই টাকা দিয়ে শুরু থেকে পর্যন্ত এই তহবিলে এখনো পর্যন্ত জমা আছে 1241 কোটি টাকা। আর এই পর্যন্ত 30,285 জন শ্রমিককে এই তহবিল থেকে 141 কোটি টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুজনিত কারণে দেওয়া হয়েছে 987 জন শ্রমিককে, আর শিক্ষার জন্য দেওয়া হয়েছে আপনার 1900 মতো শ্রমিককে, আর বাকি সব 27,000 যে শ্রমিক বা 28,000 শ্রমিক তাদেরকে দেওয়া হয়েছে চিকিৎসা সহায়তা। অনেক শ্রমিকই তো আসলে নানানভাবে নানান ধরনের রোগে আক্রান্ত থাকেন এবং চিকিৎসা সহায়তার আবেদনটাও বেশি। এখান থেকে সহায়তা পাওয়ার উপায়টা কি? শ্রমিকরা সেটা জানে কি? আমি সেই প্রসঙ্গেই আসছি, যে এই যে সরকারের কাছে 1241 কোটি টাকা আছে, কিন্তু সেখান থেকে আসলে শ্রমিকদের কাছে যাচ্ছে না, অথবা সারা দেশে এত শ্রমিক আছে কিন্তু গত 18 বছর ধরে মাত্র 30,285 জন শ্রমিককে সহযোগিতা করা হয়েছে 18 বছরে। আপনি চিন্তা করেন, তাহলে হিসাব করে দেখলে দেখা যায় যে প্রতি বছরে 2,000 শ্রমিককেও কিন্তু এখান থেকে সহযোগিতা করা হচ্ছে না। তো সেটা কেন?
দুটো কারণে এটা হচ্ছে। একটা হচ্ছে যে সবাই এই যে শ্রমিক কল্যাণ তহবিল আছে এখানে সহযোগিতা পাওয়া যায়, এটা যেমন সবার কাছে খুব জানা নেই, যারা জানে তারাও এখানে খুব সহজে আবেদন করতে পারে না দুই কারণে। একটা হচ্ছে আবেদন প্রক্রিয়া অনেক জটিল, আর একটা হচ্ছে অনেক দিন ধরে এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অফিস ছিল সচিবালয়ের ভেতরে। তো সচিবালয় আসলে তো একজন সাধারণ শ্রমিকের যে কোনো সময় প্রবেশ করা যাওয়া এটা খুব সহজ না, তাদের কাছে আবেদন করা অসম্ভব আর কি। ফলে এইটা ওইভাবে সবাই তার কাছে অ্যাক্সেস পায় নাই। এখন শ্রম ভবনে, পল্টনের শ্রম ভবনে, বিজয়নগরে শ্রম ভবনে তাদের অফিস, সেখানে অনেকে গিয়ে আবেদন করছে। আবেদন প্রক্রিয়ায় অনেক ধরনের জটিলতা আছে। জটিলতা কীরকম, যে আপনি একজন কৃষি শ্রমিক, আপনি হচ্ছে এই তহবিল থেকে সহযোগিতা চান, তাহলে আপনাকে আবেদন করতে হবে। এখন আপনাকে এই আবেদনের জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কৃষি শ্রমিক, আপনার বাড়ি অমুক জায়গায়, এবং এই জন্য আপনাকে আরও 5টা জায়গা থেকে নানান ধরনের প্রত্যয়নপত্র বা সনদ নিয়ে আসতে হবে। এই যে বিভিন্ন জায়গা থেকে প্রত্যয়নপত্র সনদ আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি যে জন্য আবেদন করেছেন, ধরেন আপনার ছেলের পড়ালেখার জন্য আপনি আবেদন করেছেন, তো তাকে তার স্কুল থেকে, তার কলেজ থেকে, তার এলাকা থেকে, নানান জায়গা থেকে তার এই প্রত্যয়ন এনে জমা দিতে হবে। এটা জমা দেওয়ার পরেও তারা আবার আরেকটা যাচাই বাছাইয়ের মধ্যে আপনাকে ফেলবে। এটা একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। আবার যেটা ঘটেছে যে এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন কিন্তু আবার মানে তাদের যে পর্যাপ্ত জনবল আছে, পর্যাপ্ত একটা কাঠামো আছে যে অনেক মানুষকে সেবা দেবে, সেরকমও কিন্তু সেই কাঠামো সরকার গঠন করে নাই। এখানে জনবলও খুবই কম, পর্যাপ্ত জনবল নেই। অনেক বছর ধরে ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত 2006 সাল থেকে, কিন্তু এইখানে যে পূর্ণকালীন দায়িত্ব দিয়ে একজন মহাপরিচালককে রাখা, সেটি কিন্তু এতদিন ধরে ছিল না। এই বর্তমান যিনি দায়িত্ব আছেন উনি প্রথম বলা যেতে পারে যে পূর্ণকালীন দায়িত্ব পেয়েছে। এর আগে এখানে সবাই খণ্ডকালীন অথবা অতিরিক্ত দায়িত্ব, একজন অতিরিক্ত সচিব, উনি কোনো একটা মন্ত্রণালয়ে তার রেগুলার যে দায়িত্ব সেটা পালন করছেন, পাশাপাশি এই ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তো অতিরিক্ত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে এখানে সময়ও কম দিত। আবার মহাপরিচালকের অনুমোদন না হলে অনেক সহযোগিতা ছাড় হয় না, অনুমোদন হয় না, এরকম বিষয়গুলো ছিল। আরেকটা প্রসঙ্গ আপনি বলেছেন যে এই টাকাগুলো যে সমস্ত প্রতিষ্ঠান টাকাগুলো দিচ্ছে, সবাই তো দিচ্ছে না, যারা দিচ্ছে সেই টাকাগুলো ব্যাংকে এফডিআর করে রাখা হচ্ছে। শ্রম কল্যাণ ফাউন্ডেশন যে আইন, সেই আইনকে বাস্তবায়ন করার জন্য বিধি করা হয়েছে। সেই বিধিতে উল্লেখ করা হয়েছে যে এই ফাউন্ডেশনের তহবিলে যে টাকা জমা হবে, এই টাকা স্থায়ী আমানত রেখে তার সুদ আয় দিয়ে হচ্ছে শ্রমিকদের কল্যাণে ব্যয় করা, এবং এই প্রতিষ্ঠানের যে পরিচালনা খরচ, সেই খরচটাও এই সুদ আয় থেকে মেটানোর ব্যবস্থা করা হবে। এই যে একটা নীতির মধ্যে, বিধির মধ্যে এরকম একটা আইন থেকে করা হয়েছে, সেই কারণে তারা মূল টাকা খুব একটা যে খরচ করে তা না। খুব জরুরি প্রয়োজন হলে মূল টাকা থেকেও খরচ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা সুদ আয় থেকেই এই খরচগুলো করার চেষ্টা করে। যেহেতু সুদ আয় খুব বড় না, তাহলে তারা ব্যয়টাও খুব বড়ভাবে করছে না। এখানে আমি হচ্ছে আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে আমাদের মন্ত্রণালয়গুলোর একটা জিনিস আছে যে এটা আমার মন্ত্রণালয়ের ইস্যু, সুতরাং এটা আমি করব, অন্য কাউকে করতে দেব না। যেমন হচ্ছে আপনার শ্রম মন্ত্রণালয়ের হচ্ছে লোকজন নেই, সচিবালয়ের ভিতরে অফিস ছিল, এখন শ্রম ভবনে, কিন্তু আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু প্রায় সেম কাজই করে। হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেম কাজ করে, এবং তাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে অফিস আছে, প্রত্যেকটা হচ্ছে সরকারি হসপিটালেও তাদের একটা করে উইং আছে। তো এই যে শ্রমিক কল্যাণ তহবিলের, এটা কি শ্রমিকদের যদি আমি প্রকৃতপক্ষেই সরকার হচ্ছে সহযোগিতা করতে চায়, তো তাহলে সমাজ কল্যাণ অধিদপ্তরের কি সহযোগিতা এক্ষেত্রে নেওয়া যায়? হ্যাঁ, একটা কোঅর্ডিনেশন থাকতেই পারে, থাকলে তাহলে এটা সহজ হয়। তার কারণ হচ্ছে ধরেন দেশের সারা দেশের শ্রমিকদের এখান থেকেই সুবিধাগুলো দেওয়া হবে, কিন্তু তাদের কিন্তু কোথাও ঢাকার বাইরে গিয়ে কোথাও কোনো অফিস নেই। তো যদি মানে খুব দূরের কোনো একজন, যার বাড়ি রাজশাহীতে, যার বাড়ি সাতক্ষীরাতে, অথবা যার বাড়ি টেকনাফে, এরকম দূরের যে সমস্ত শ্রমিকরা আছে, অন্যান্য বিভাগের যারা আছে, তারা সেখান থেকে এসে, শ্রমিকরা দরিদ্র হবেন, ঢাকায় এসে থাকার সুযোগ তাদের থাকবে না, যাতায়াত খরচ বহন করতে পারবে না, এটাই খুব স্বাভাবিক। যে মানে ধরেন আপনার 50,000 টাকা সহযোগিতার জন্য যে সরকারের একটা তহবিলের কাছে আবেদন করবে, বা 30,000 টাকা সহযোগিতার একটা আবেদন করবে, তার আসলে কতটুকু এর পিছনে খরচ করার সুযোগ আছে? সে তো নিজের দৈনন্দিন যে মজুরিটা, দিনের একটা কাজ, সেটা বাদ দিয়েও তাকে আসতে হবে। তো তাদের এই সব সীমাবদ্ধতার কারণে এই অবস্থা।
আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাবো যে আমরা সম্প্রতি দেখছি যে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে লোকজন হচ্ছে দরিদ্র শ্রেণীর লোকজন, তারা হচ্ছে ঋণের ফাঁদে আটকা পড়ে আত্মহত্যার দিকে যাচ্ছে। এবং সম্প্রতি হচ্ছে উত্তরবঙ্গে আমরা একটা পরিবারকে দেখলাম যে সপরিবারে তারা আত্মহত্যা করেছে এই ঋণের চাপে। তো একদিকে হচ্ছে যে মানুষ চলতে পারছে না, ওই বেটাও কিন্তু হচ্ছে কৃষকই ছিলেন যিনি উত্তরবঙ্গের যিনি মারা গেলেন। অথচ আরেকদিকে হচ্ছে যে এই তাদের কল্যাণের জন্য বিভিন্ন ফ্যাক্টরি যে টাকা দিচ্ছে সেটা সরকার এফডিআর করে রাখবে ব্যাংকে। এটাকে একজন রিপোর্টার হিসেবে, একজন ইকোনমিক রিপোর্টার হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা মানে সরকারের মানে আমাদের নাগরিকদের কল্যাণে সরকারের কাজের যে ঘাটতি, এটা তার একটা পুরো পরিষ্কার একটা চিত্র। এটা এখানে দুটো তিনটে কাজ সরকারের করার, সরকার ঠিকভাবে সেটি করতে পারেনি। একটা হচ্ছে যে আপনি আইন করেছেন যে যার যোগ্যতা আছে 1 কোটি টাকার পরিশোধিত মূলধন অথবা 2 কোটি টাকার সম্পদ, সে যদি লাভ করে তাহলে আপনার এই তহবিলে টাকা দিবে। কিন্তু এরকম প্রচুর প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, প্রায় 8000 প্রতিষ্ঠান আছে। সরকার তাদের সবার কাছ থেকে কিন্তু এই তহবিলে টাকা আনতে পারছে না। এটা কিন্তু একটা ফেলর। আপনি আইন করেন, আইনটা বাস্তবায়ন করতে পারলেন না। আবার আপনি যাদের জন্য এটা করেছেন তাদেরকে যে সুরক্ষা দেওয়াটা, আপনি যেটা বলছেন যে মানুষ ঋণ করে মানে বাধ্য হচ্ছে, সে তার মানে জীবন ত্যাগ করছে, এরকম একটা ঘটনা। তো সেই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার উদ্দেশ্যে এটা করা, কিন্তু সেই উদ্দেশ্যটা আপনি বাস্তবায়ন করতে পারছেন না। এটা সরকারেরই ফেলার, আন্তরিকতার ঘাটতি হতে পারে, এটা আপনার নীতিগত দুর্বলতা হতে পারে, সমন্বয়ের অভাব হতে পারে, বিভিন্ন কারণেই এই ঘটনাগুলো ঘটে আসছে। এবং আগামীতে এই তহবিলটাকে আমরা শুনছি বা সরকারের পক্ষ থেকে শ্রম মন্ত্রণালয় বা তহবিলের যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এটাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। কিন্তু সেই কার্যকর উদ্যোগটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা যতদিন না পর্যন্ত আমরা বাস্তবভাবে দেখছি যে মানুষ সহজভাবে এখান থেকে সহযোগিতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে মানে আমরা ভরসা পাচ্ছি না আর কি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম। এটা আসলে শ্রমিকদের এক ধরনের বঞ্চনার আর শিকারই করা হচ্ছে, এটা বলা যায়। কারণ এই টাকাটা কিন্তু হচ্ছে যে শ্রমিকেরই টাকা, সে ফ্যাক্টরিতে শ্রম দেয় এবং তার শ্রমের উপর ভিত্তি করে ফ্যাক্টরি যে প্রফিট করে বা কোম্পানি যে প্রফিট করে, সেই প্রফিটের একটা অংশ সরকারের মাধ্যমে আবার শ্রমিকের কাছে যাওয়ার কথা। কিন্তু সরকার আসলে আইনের বা বিধিমালার মার পেছে এই টাকাটা হচ্ছে ব্যাংকে রাখছে। আমাদের শ্রমিকরা হচ্ছে একদিকে কষ্ট করছে, সরকার কতটা মুনাফা পাচ্ছে বা শ্রমিকদের কল্যাণে কতটা দিচ্ছে সেটা বিষয় না, কিন্তু শ্রমিকরা আসলে এটার উদ্দেশ্য থেকে, যে উদ্দেশ্যে এই ফাউন্ডেশনটা করা হয়েছে, সেই সফলটা শ্রমিকদের কাছে যাচ্ছে না। আমরা আশা করব যে সরকার 18 বছর পরে হলেও এটাকে হচ্ছে আরও অনেক বেশি শ্রমিক বান্ধব কীভাবে করা যায়। যেহেতু আমাদের দেশের অনেক কোম্পানি প্রতি বছরই প্রফিট করে, তারা প্রতি বছরই এখানে এই তহবিলে টাকা জমা দেবে। সুতরাং মূল টাকা হচ্ছে ব্যাংকে রাখতে হবে আমানত হিসেবে, এমন কোনো কথা নেই। সরকার প্রতি বছর যে মুনাফাটা পাবে, ওটা যদি প্রতি বছরই শ্রমিকদের কল্যাণে সরকার ব্যয় করে, তাহলে শ্রমিকদের আরও বেশি কল্যাণ হবে, এটাই আমরা মনে করি। আমাদের এই শো যদিও আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।